হ্যালো এভরিওয়ান, আমি মারিশা ফারহিন এবং আজকে আমার এই ভিডিওটার মেইন পারপাস হচ্ছে পরপর 3 বছর আমরা সবাই জানি যে অস্কারে সাউথ এশিয়া থেকে 3টি সিনেমা পরপর 3 বছর নির্বাচিত হয়েছে। বাংলাদেশ থেকে রেহানা মারিয়াম নূর, পাকিস্তান থেকে জয়ল্যান্ড এবং ইন্ডিয়া থেকে অল উই ইম্যাজিনড অ্যাজ লাইট। আজকে আমার এই ভিডিওটা মূলত প্রতিটা সিনেমা নিয়েই একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, প্রত্যেকটা ক্যারেক্টার, সিম্বল এবং এই সিনেমাগুলোকে আসলে কী কী লেন্সে বিবেচনা করা হয়েছে, ওরিয়েন্টালিজম কীভাবে এসেছে। তো আমি বাংলাদেশ থেকে শুরু করি, রেহানা মারিয়াম নূর সিনেমার অংশ থেকে। আমি যদি কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের কথায় আসি যে কী কী থিমে এই সিনেমাটি তৈরি করা হয়েছে, প্রথমেই আসে ফিমেল রেজিস্ট্যান্স অ্যান্ড এজেন্সি। একজন নারী তার শিক্ষার্থীর সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হওয়ার বিষয়টা মেনে নেয় নাই, তিনি শুরু থেকে প্রতিবাদ করে আসছেন এবং অবশ্যই এই সময়টাকে আমি বলবো যে প্রতিটা ক্ষেত্রে সে অনেক বাধার মধ্য দিয়ে গেছে, অনেক কমপ্লেক্স সিচুয়েশন তাকে ফেস করতে হয়েছে, যেটাকে আমি বলবো যে ফিমেল রেজিস্ট্যান্স এর থিমটা এখানে স্পষ্ট ফুটে ওঠে। আরেকটি বলা যেতে পারে যে ইনস্টিটিউশনাল প্যাট্রিয়ার্কি এবং হিপোক্রেসি, ইনস্টিটিউশনাল হিপোক্রেসি। বাংলাদেশের যেই পিতৃতান্ত্রিক সমাজের প্রেক্ষাপটে প্রতিটা প্রতিষ্ঠানেই আমরা পিতৃতন্ত্র দেখতে পাই এবং পিতৃতন্ত্রের একটা নেতিবাচক পরিস্থিতি এই সিনেমার একটা অন্যরকম একটা থিম, একটা অন্যতম থিম। হিপোক্রেসির কথায় আমি বলবো যে ইনস্টিটিউশনে যখন অন্যায় হয় তখন আমরা সবাই চাই যে অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে, আমরা সবাই প্রতিবাদ করব এবং যে অন্যায় করেছে সে শাস্তি পাবে। কিন্তু এই সিনেমাতে দেখানো হয় যে বারবার যে অন্যায় করেছে তাকে বাঁচানো হচ্ছে, প্রিন্সিপাল তাকে বাঁচানোর চেষ্টা করছে। আরেকটা আমরা দেখতে পাই যে মলেস্ট করেছে সে রেহানাকে যে হুমকি দিচ্ছে যে আপনি অভিযোগ তুলে নেন। এই বিষয়টা যে ইনস্টিটিউশনাল প্যাট্রিয়ার্কি এবং এই যে হিপোক্রেসি, এই জিনিসটার একটা থিম হিসাবে আসে এই সিনেমার একটা অন্যতম থিম। এই সিনেমার আরেকটা থিম হচ্ছে যে ওমেন প্লেয়িং মাল্টিপল ক্যারেক্টার্স। এটা কিভাবে দমন করা হয়েছে পুরো প্রেক্ষিতে এই পরিপ্রেক্ষী এই সিনেমায় ফুটে ওঠে। আমি যদি এখন আসি যে ক্যারেক্টারের কথায়, রেহানা মারিয়াম নূর চরিত্র অত্যন্ত সাহসী, প্রতিবাদী, কণ্ঠস্বর, সহজ ভাষায় বলবো। এরপর আসে 6 বছরের ইমো, যে তার মায়ের শাসনকে আসলে ততটা পছন্দ করে না এবং আরেফিন উনি আসলে একজন প্রধান উপদ্রব কিংবা ভিলেন ক্যারেক্টার বলব, যে নিজের ছাত্রীকে সে সেক্সুয়ালি হ্যারাস করছে। এবং প্রিন্সিপাল চরিত্রকে আমি বলবো যে অন্যায়ের সামনে নতজানু হওয়া একটা চেহারা কিংবা নতজানু হওয়া একজন চরিত্র। আর ন্যান্সি ক্যারেক্টারকে আমি বলবো যে খুবই খুবই ভীত একটা মেয়ে, যে কখনোই প্রতিবাদ করার বিষয়টির সাথে একদমই নিজে থেকে এগিয়ে আসেনি। রেহানা আমার অনেকগুলো বিষয় সিম্বল হিসাবে আমার চোখে এসেছে। হসপিটালকে এই সিনেমা একটা সিম্বল হিসেবে নেওয়া হয়েছে, বোথ অ্যাজ আ হিলিং অ্যান্ড আ প্লেস, যেখানে আসলে একজন নারী সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়েছে। হসপিটালকে আমরা চিন্তা করি যে একজন অসুস্থ মানুষ প্রপার ট্রিটমেন্টের মধ্য দিয়ে সুস্থ হয়ে উঠবে, সেই এরকমই একটা প্রতিষ্ঠানে অপর একজন সাধারণ শিক্ষার্থী সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। হসপিটাল এইখানে একটা ডুয়াল বাস্তবতাকে রিপ্রেজেন্ট করছে। যে আমি গ্লাস ডোরের কথা বলবো, রেহানা মারিয়াম নূর যখন জানতে পারেন যে চিৎকার শুনতে পান, ন্যান্সি যখন চিৎকার করে ওঠে যখন সে সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হচ্ছিল, রেহানা সে সময় কাচের দরজার ওপাশে কী হচ্ছিল সেটা বোঝার চেষ্টা করে এবং এই সিনেমাতে কাচের দরজাকে রিপ্রেজেন্ট করা হয়েছে যে এমন একটা বিষয়ের প্রেক্ষিতে যেটা খুবই চোখে দেখা যাচ্ছে, কিন্তু আমি বলবো যে কাচের দরজাকে এখানে এমন একটা রূপক অর্থে দেখানো হয়েছে যে একটা সমস্যা চোখের সামনে দৃশ্যমান, কিন্তু
সে সমস্যাকে কোনোভাবেই সমাধান করা যাচ্ছে না। রেহানাকে একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। বাথরুমে গিয়ে কান্নাকাটি করছিল নীরবে। আর সেই কান্নাকে যদি আমি বলি যে সেটাও একটা সিম্বল, যে কিভাবে বোঝানো হয়েছে, রূপকর্থে মেটাফরিক্যালি বোঝানো হয়েছে যে কিভাবে একজন নারী অন্যায় শিকার হওয়ার প্রেক্ষিতে নীরবে চোখের পানি ফেলে, কিন্তু প্রতিবাদের জন্য এগিয়ে আসতে চায় না বা রাজি হয় না। এই সিনেমাকে আসলে অনেকগুলো লেন্সে বিবেচনা করা হয়েছে। যদি বিস্তারিত বলি, প্রথমেই আসে হচ্ছে ফেমিনিস্ট লেন্সে এই সিনেমাটি এসেছে, বিবেচিত হয়েছে। রেহানা মারিয়াম নূর এখানে একা একজন নারী, যে তার জীবনে একসাথে একজন টিচার, একসাথে একজন মা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়তে থাকা একজন নারী। সেদিক থেকে ফেমিনিস্ট লেন্সে এই সিনেমাটি প্রথমত বিবেচনা করা যায়। অপরদিকে আসে যে সাইকো অ্যানালিটিক্যাল লেন্স থেকে। রেহানার এখানে তার শিক্ষার্থীর যে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হওয়ার প্রেক্ষিতে সে যে প্রতিবাদ করে, কিংবা একমাত্র এই পুরোটার প্রোটেস্ট করে উনি যে অভিযোগ দায়ের করেছিলেন যে এগিয়ে আসেন, সে সময় কিন্তু তিনি একা ছিলেন। তাকে একটা কঠিন মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে। অন্যদিকে একটা মনস্তাত্ত্বিক চাপ, এই চাপকে মোকাবেলা করেই কিন্তু তিনি সামনে এগিয়ে গেছেন। এবং সেদিক থেকে এই সিনেমাকে সাইকো অ্যানালিটিক্যাল লেন্স থেকে বিবেচনা করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে ইন্টারসেকশনাল লেন্স, যে রেহানা মারিয়াম নূর কিন্তু একজন মা হিসাবে ভূমিকা রেখেছেন, নিজের দায়িত্ব পালন করেছেন, একজন টিচার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে একজন অত্যন্ত নৈতিকতা সম্পন্ন মানুষ হিসাবে নিজের দায়িত্ব পালন করেছেন, একজন নারী হিসাবে দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে এটা ইন্টারসেকশনাল লেন্স থেকেও এই সিনেমাটি এসেছে। অন্যদিকে ওরিয়েন্টালিজমের লেন্সের কথায় যদি আমি আসি, এখানে কনসিডার্ড অল দ্য বাংলাদেশি ওমেন অ্যাজ অপ্রেসড। এখানে রেহানা মারিয়াম নূর সিনেমায় যে নারীদের ক্ষেত্রে যে বাস্তবতাকে দেখানো হয়েছে, ওরিয়েন্টালিজমের লেন্সে ধরা হয়েছে যে আসলে বাংলাদেশি সোসাইটিতে, ইনস্টিটিউশন কিংবা সমাজের অংশগুলোতে নারীরা আসলে সবসময় অপ্রেসড এবং তারা নির্যাতন কিংবা নিপীড়নের শিকার হন। আবার এই সিনেমাকে ওরিয়েন্টালিজমের লেন্সে অন্যভাবে বিবেচনা করা হয়েছে যে কিভাবে বাংলাদেশি সোসাইটিতে আসলে একজন নারীকে বা যে কোনো মানুষকে ন্যায় অর্জনের লড়াইয়ে, কিংবা তার সাথে যখন অন্যায় হয়, সে যে বিচার একদম শুরু থেকে শেষ পর্যন্ত ন্যায় বিচার পাওয়ার যে লড়াইটা, সেক্ষেত্রে তাকে কত কঠিন স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়। আরেকটি এসেছে যে সোশ্যাল স্ট্রাকচার আসলে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে একজন মানুষ হিসাবে, একজন প্রতিটা ইন্ডিভিজুয়ালের জীবনে। বা ন্যান্সির সাথে যা ঘটেছে, এখানে কিন্তু সোসাইটাল পেট্রিয়ার্কির একটা দিক এখানে ফুটে ওঠে। এবং আমার মনে হয়েছে এই সিনেমাটি ওরিয়েন্টালিজমের লেন্সে এই তিনটা ধারাতেই মূলত বিবেচনা করা হয়েছে। এরপর যদি আমি আসি যে এই সিনেমার যত অর্জন, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, ইন্টারন্যাশনাল বেসিসে এই সিনেমাটি 9টি ধারায় পুরস্কার পেয়েছে। প্রথমত এটি কান ফিল্ম ফেস্টিভ্যাল 2021 সালে আনসার্টেন রিগার্ডে নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি সিনেমা। অপরদিকে আরেকটি বড় অর্জন একাডেমিক রিওয়ার্ড 2021, যেখানে এটা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম হিসাবে নির্বাচিত হয়। অন্যদিকে আরও যেই অ্যাওয়ার্ডগুলো মোট অর্জন করেছে ইন্টারন্যাশনালি, 9টি বড় অ্যাওয়ার্ড, যার মধ্যে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড 2021 আছে, এরপর হংকং ফিল্ম ফেস্টিভ্যাল 2021, কিংবা ভ্যালেন্সিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে এটি হচ্ছে বেস্ট ফিল্ম হিসাবে নির্বাচিত হয়েছিল 2022 সালে। অন্যদিকে আসে মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। অপরদিকে আরেকটা বড় পুরস্কার হচ্ছে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মন্ট্রিল, যেটা 2022 সালে বেস্ট ফিচার ফিল্ম হিসাবে নির্বাচিত হয়েছিল। এখন আমি যেই সিনেমাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুবই বিখ্যাত একটি ইন্ডিয়ান সিনেমা, অল ইউ ইম্যাজিন অ্যাজ লাইট।
এবং এই সিনেমাটি পরপর 3 বছর অস্কারে মনোনীত হয়েছিল এবং অনেক আলোচিত একটি সিনেমা। কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের দিক থেকে বলতে গেলে এখানকার এই সিনেমার মূল থিম হচ্ছে ফিমেল সলিডারিটি, যেখানে 3 জন নারীর ভিন্ন বাস্তবতা থেকে উঠে আসার পরও একে অপরের সাথে একসাথে বসবাস করতে গিয়ে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা দেখতে পাই। অন্যদিকে আরেকটি হচ্ছে যে ইন্টারফেইথ টেনশন। এখানে দেখানো হয়েছে দুটো ভিন্ন ধর্মের মানুষ একে অপরকে ভালোবেসে ফেলেছে এবং তাদের মধ্যকার যে সম্পর্ক সেটাকে তারা গোপন রাখার চেষ্টা করছে। এটি এই সিনেমার অন্যতম একটি থিম। অপরদিকে এই সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে যে পুরো আরবান লাইফকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। বিশেষ করে মুম্বাইতে 3 জন মহিলা এক একটা ইন্ডিয়ার বিভিন্ন শহর থেকে উঠে এসেছে এবং তারা এক একভাবে এই শহরে আছে। কেউ নার্স হিসাবে আছে, কেউ এক রাঁধুনি হিসাবে আছে, যে শেফ হিসাবে আছে, অন্যদিকে কেউ এখানে নার্স হিসাবে কাজ করছে। এক একজনের জীবনের বাস্তবতা এক এক রকম। সেদিক থেকে আমরা দেখতে পারি যে আরবান লাইফের বিষয়টিও এখানে থিম হিসেবে চলে এসেছে। 3 জনই এই আরবান লাইফে মানে প্রতিনিয়ত খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। এরপর আমরা দেখতে পাই এখানে ইন্টিমেট পলিটিক্স অফ ডিজায়ার এখানের অন্যতম একটি থিম। যদি সিম্বলের কথায় আসি তাহলে আমি প্রথমত বলবো রাইস কুকার। এখানে এটাকে বলা যেতে পারে যে প্রভা যখন রাইস কুকারটা হাতে পায় সে সময় তার পুরনো স্বামী, যার সাথে তার ডিভোর্স হয়ে গেছে, সেই স্বামীর স্মৃতি তাকে একদম ভিতর থেকে নাড়া দেয় এবং সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় যখন সে রাইস কুকারটা দেখে। যে আমরা যখন দেখি যে রাইস কুকারটা হাতে পাওয়ার পরে সে একদম এভাবে করে বুকে জড়ায় ধরে, এটাকে একটা সিম্বল আমার মনে হয়েছে। অন্যদিকে মুম্বাইয়ের যেই লাইট, পুরো সিনেমাতে মুম্বাইয়ের লাইটিং একদম শক্তভাবে চোখে পড়ে। এই লাইটিং একটা ব্যতিব্যস্ত শহরকে রিপ্রেজেন্ট করছে। অন্যদিকে অনু যেই ফ্ল্যাটে হচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যেত কিংবা সময় কাটাতো, সেটিকেও আমার একটি তাদের ভালোবাসার কিংবা তাদের দেখা করার কিংবা সত্যি কথা বলতে ইমোশনাল দিক থেকে একটা সিম্বল বলে মনে হয়েছে সেই ফ্ল্যাটটি, যেখানে 2 জন মানুষ ধর্মের দিক থেকে যারা আলাদা তারা সমাজের চোখ ফাঁকি দিয়ে দেখা করার জন্য বেছে নিয়েছে। এটাকে আমার সিম্বল হিসাবে আমরা দেখতে পাই। এই সিনেমার যদি চরিত্রগুলো আমি বিশ্লেষণ করি, প্রভা যার ডিভোর্স হয়ে গেছে, জীবনের কঠিন বাস্তবতায় সে শহরে আসতে বাধ্য হয়েছে, কিন্তু মানসিকভাবে এখনও কিন্তু সে সেরে ওঠেনি। মানসিকভাবে এখনও সে একটা কঠিন অবস্থার সাথে লড়াই করছে। এরকম একটি পরিস্থিতিতে যখন স্বামীর সাথে তার যে পুরনো জীবনের যে স্মৃতি সেটা এখনও সে বয়ে বেড়াচ্ছে, সে এখনও মানসিকভাবে স্বাবলম্বী হতে পারেনি কিংবা শক্ত হতে পারেনি। ডক্টর মনোজ এই সিনেমার আরেকটি চরিত্র, যিনি কিনা কবিতা খুবই পছন্দ করেন। উনি লেখালেখি করেন, কবিতা খুবই ভালোবাসেন এবং তিনি আসলে প্রভাকে ভালোবেসে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু প্রভা সেটা অ্যাকসেপ্ট করেনি। অনু হচ্ছে এই সিনেমার আরেকটা ক্যারেক্টার, যে কিনা খুবই সাহসী, প্রাণবন্ত, আমি বলবো যে খুবই উচ্ছল একটা মেয়ে, যে নিজের জাত ধর্ম সব কিছুকে ভুলে গিয়ে একটা মুসলিম ছেলেকে, শিয়াজকে পছন্দ করে ফেলে এবং তার সাথে সম্পর্কে জড়িয়ে যায়। প্রথম দিকে অনেক কিছুতে তার সম্মতি ছিল না, কিন্তু পরে সে সম্মতি পরবর্তীতে সে অ্যাকসেপ্ট করে নেয় সব কিছু। এবং অনু আসলে একজন নার্স। অন্যদিকে সে তাদের সম্পর্কটাকে সবসময় লুকায় রাখার সবসময় চেষ্টা করত। এরপরে আমি যদি বলি পার্বতী ক্যারেক্টারকে আমার কাছে পুরো মনে হয়েছে যে উনি অনেক সাফার করছেন তার জীবনের বাস্তবতায়, কারণ তার স্বামী মারা গেছে, গ্রাম থেকে এসেছেন, তার স্বামী মারা গেছে এবং এই নারীর তার মৃত স্বামীর নামেই সব সম্পত্তি ছিল, এই মহিলার নামে আসলে কোনো সম্পত্তি নেই। তাই এই মহিলাটা আসলে পার্বতী হচ্ছে এই সিনেমার সবচেয়ে অসহায় চরিত্র, যে যার জমি জমার উপরে তার কোনো অধিকার নাই, নিজের অধিকার অর্জনের জন্য সে সংগ্রাম, একটা কঠিন অবস্থার মধ্যে সে চলে এসেছে। এবং আরেকটি দেখতে পাই যে তার মধ্যে শুরুর দিকে আমার কাছে মনে হয়েছিল যে উনি অনেক শক্ত সামর্থ্যবান, নিজের অধিকারের জন্য লড়াই করবেন এরকম একটি মহিলা, কিন্তু পরবর্তীতে যখন প্রভা
তাকে সন্ধান দেয়, একজন ভালো আইনজীবীর সন্ধান দেয় যে তাকে তার অধিকার লড়াইয়ে সাহায্য করতে পারে, সেক্ষেত্রে সে পিছিয়ে আসে, সে গ্রামে চলে যায়। এখানে পার্বতীর চরিত্রকে আমার অনেকটাই নতজানু হওয়া কিংবা হচ্ছে গিয়ে পরিস্থিতির মুখে হেরে যাওয়া, গিভ আপ করে ফেলা, এরকম একটি চরিত্র বলে মনে হয়েছে। এই সিনেমাটার 2024 সালে কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 1994 সালের পর প্রথম নির্বাচিত হওয়া ইন্ডিয়ান সিনেমা যার অস্কারে নাম এসেছিল সেটি হচ্ছে যে এই সিনেমাটি অল উই ইম্যাজিন অ্যাজ লাইট। এবং অপর একটি বড় অর্জন হচ্ছে 18তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড 2025-এ। এই বছর এটি একটি অর্জন যেটি বেস্ট ফিল্ম হিসাবে এখানে মনোনীত হয়েছিল। পরবর্তীতে আসে যে অস্কার বাজ গোল্ডেন গ্লো ডাইরেকশন নমিনেশন, যেখানে এটি নির্বাচিত হয়েছিল। এই সিনেমাটার কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে অনেক বৃহত্তর পরিসরে অর্জন হচ্ছে এই অর্জনগুলো, কিংবা অ্যাচিভমেন্ট হচ্ছে এই অর্জনগুলো। অন্যদিকে আমি যদি এই কথায় আসি যে এই সিনেমাটিকে আসলে কী কী লেন্সের অনুযায়ী বিবেচনা করা হয়েছে, তাহলে সহজ কথায় যে লেন্সের বিষয়টা আমার প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে যে ফেমিনিস্ট সার্ভাইভাল লেন্স। এবং এই সিনেমাতে মূলত তিনটি ভিন্ন বাস্তবতা থেকে উঠে আসা তিনজন মহিলার জীবনের সংগ্রামকে এখানে রিপ্রেজেন্ট করছে। পার্বতীর জীবন আলাদা, অনুর জীবন আলাদা, প্রভাও তার জীবনের বাস্তবতায় আলাদা একটা সংগ্রাম করছে। সেই দিক থেকে এই সিনেমাটি ফেমিনিস্ট সার্ভাইভাল লেন্স থেকে বিবেচনা করা হয়েছে। অন্যদিকে আছে যে প্যাট্রিয়ার্কাল ইনসাইড আ প্যাট্রিয়ার্কাল সোসাইটি, কিংবা বলা যেতে পারে প্যাট্রিয়ার্কাল রেজিস্ট্যান্সের যেই লেন্স, সেখান থেকেও এটি বিবেচনা করা হয়েছে যে পুরুষতান্ত্রিক সমাজে আসলে নারীর অবস্থান কোথায় এবং তাদেরকে প্রতি মুহূর্ত তাদের জীবনে সংগ্রাম করে টিকে থাকতে হয়। সেই ক্ষেত্রে প্যাট্রিয়ার্কাল বেসড যে সোসাইটিগুলোতে সেখানে বাস্তবতায় নারীদের জীবন কিংবা এর পরিপ্রেক্ষিতে সিনেমাটি জাজ করা হয়েছে। এর মূল উপজীব্য যে লেন্স আমার কাছে মনে হয় সেটি হচ্ছে ফেমিনিস্ট সার্ভাইভাল লেন্স। শুধু আমার দৃষ্টিতে না, বরং অন্যান্য যত রিভিউ আমি পড়েছি সিনেমা নিয়ে, কিংবা এই সিনেমা দেখার পরে আমি যতগুলো রিভিউ দেখেছি কিংবা যতগুলো রিসার্চ পেপার দেখেছি, সেখানে মৌলিক যে থিমের কথাটি এসেছে বারবার সেটি হচ্ছে ফেমিনিস্ট সার্ভাইভাল লেন্স। কিন্তু ওরিয়েন্টালিজমের লেন্স থেকে এই সিনেমাটি একটু ভিন্নভাবে যাচাই করা হয়েছে যে তিনজন নারীর প্রতিনিয়ত যে সংগ্রাম করে টিকে থাকার যে বাস্তবতা, সেখান থেকে এই সিনেমাটির বিষয়ে একটা বিচারে একটা বিষয় গ্রহণ করা হয়েছে কিংবা একটা বিষয়কে একসেপ্ট করা হয়েছে ওরিয়েন্টালিজমের লেন্স থেকে, যে দক্ষিণ এশিয়ার বা ইন্ডিয়ার সোসাইটিতে মেয়েরা সব সময় সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত দিক থেকে কন্টিনিউয়াসলি ফাইট করে যাচ্ছে এবং তাদেরকে টিকে থাকার জন্য সবসময় সংগ্রাম করতে হয়। একটা পুরুষতান্ত্রিক সমাজে তাদেরকে সবসময় একটা কন্টিনিউয়াস সার্ভাইভাল মোডের মধ্যে তাদেরকে থাকতে হয়, প্রতিনিয়ত বাস্তবতার সাথে লড়াই করতে হয়, যেটা ওরিয়েন্টালিজমের লেন্স থেকে বিবেচনা করা হয়েছে এই সিনেমার জন্য। এখন আমি যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটি খুবই জনপ্রিয় এবং অনেক পুরস্কার পেয়েছে, অনেক বিখ্যাত একটি সিনেমা, সেটি হচ্ছে জয়ল্যান্ড, যেটি ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া একটা খুবই অসাধারণ একটি সিনেমা। যদি এই সিনেমাটির কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের প্রেক্ষিতে আসি, সেখানে প্রথম যে থিমটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা হচ্ছে প্যাট্রিয়ার্কি এবং জেন্ডার রোলস। একটা পিতৃতান্ত্রিক সমাজে সবসময় চিন্তা করা হয় যে একজন নারী ঘরে থেকে গৃহস্থের সব দায় দায়িত্ব নিজের মতো করে সে লালন পালন করবে। একজন বিবাহিত নারী
সন্তান জন্ম দেবে। এক্ষেত্রে পিতৃতান্ত্রিক সমাজের একটা গোড়া চিন্তাধারা হচ্ছে যে পরিবারের বউকে অবশ্যই ছেলে বাচ্চা জন্ম দিতে হবে। সেখান থেকে তাদের জীবনে যে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়, সেটা এই সিনেমার অন্যতম একটা থিম। অন্যদিকে পুরুষতান্ত্রিক সমাজে যে গণ্য করা হয় বা বিবেচনা করা হয় যে পুরুষ মানেই সক্ষম, কিংবা পুরুষরা সবসময় দায়িত্ব পালনে সক্ষম, উপার্জনক্ষম, কিংবা মানসিক এবং শারীরিকভাবে খুবই শক্ত সামর্থ্যবান, এই যে এই চিন্তাধারা, এই বিষয়টা এই সিনেমার অন্যতম একটি থিম, যেখানে আমি বলবো যে মানসিকভাবে কিংবা অন্যান্য পুরুষের মতো শক্ত সামর্থ্যবান নয় এরকম একটি যুবক হচ্ছে এই সিনেমার হচ্ছে হায়দার, যাকে হচ্ছে গিয়ে ছাগল জবাই করতে বলা হয়েছিল। তার বাবা তাকে বলেছিল ছাগল জবাই করতে, কিন্তু সে জবাই করার সময় সে আসলে ঘাবড়ে যায়, কারণ মনের দিক থেকে আসলে সে ততটা শক্ত সামর্থ্যবান নয়। এবং পরবর্তীতে তার হাত থেকে চাপাতিটা নিয়ে তার ওয়াইফ যে মুমতাজ, সে হচ্ছে ছাগলটা জবাই করে। এবং সে বোঝা যায়, সিনেমাতে আমরা স্পষ্ট দেখি যে জবাই করার বিষয়টা নিয়ে হায়দার একদম ভড়কে গেছিল পুরা। সেখান থেকে আমি বলবো যে প্যাট্রিয়ার্কি বা পিতৃতান্ত্রিক সোসাইটিতে প্রতিটা মেয়েদেরকে যেমন চিন্তা করা হয় ঘরে থেকে সব কাজ সুন্দরভাবে গৃহস্থের দায়িত্ব পালন করবে, যেমন মুমতাজকে তার পারিবারিক প্রয়োজনে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল, অন্যদিকে চিন্তা করা হয় যে পুরুষ সক্ষমতার সাথে সব দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারবে। এই ধারাটা এই থিম হিসাবে এখানে এসেছে। অন্যদিকে আমি বলবো যে রিপ্রেসড ডিজায়ার অ্যান্ড সোসাইটাল এক্সপেকটেশন, সমাজ প্রত্যেকটা মানুষের কাছ থেকে একটা আশা করে আছে। সমাজ এই সিনেমাতে আমরা যদি নুচির দিকে যদি আমি তাকাই, সমাজের মানুষজন তার কাছ থেকে প্রত্যাশা করে যে সে এই বছর হয়তো একটা ছেলে বাচ্চা জন্ম দিবে। অন্যদিকে সমাজ হায়দারের কাছ থেকে প্রত্যাশা করে যে সে হয়তো বা নতুন একটা চাকরিতে জয়েন করবে, কিংবা সে তার বেকারত্ব থেকে বের হয়ে আসবে। অন্যদিকে সমাজ মুমতাজের ক্ষেত্রে কল্পনা করে, এক্সপেক্ট করে যে সে পরিস্থিতির প্রয়োজনে নিজের চাকরি, কিংবা সে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে যে চাকরি করছে সেটা পরিস্থিতির প্রয়োজনে সে ছেড়ে দিবে। এখানে সোসাইটাল এক্সপেকটেশন কিংবা সমাজ প্রত্যেকটা জেন্ডারের প্রেক্ষিতে কী এক্সপেক্ট করে সেটার একটা থিম এখানে ফুটে ওঠে। রিপ্রেসড ডিজায়ারের ক্ষেত্রে আমি বলবো যে মুমতাজের সত্যি মেকআপ আর্টিস্ট হিসাবে নিজের চাকরি কন্টিনিউ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সে তার শ্বশুরবাড়ির জোর জবরদস্তির কারণে সে চাকরি ছাড়তে বাধ্য হয়। কিন্তু এটা নিয়ে সে মোটেও খুশি ছিল না। তার একটা ডিজায়ার ছিল যে মেকআপ আর্টিস্ট হিসেবে সে নিজের ক্যারিয়ারটাকে আগায় নিবে, কিন্তু সেটা পারে না। অন্যদিকে নুচি, যে কিনা 4 দফা সন্তান জন্ম দিয়ে শারীরিকভাবে পুরোপুরি ক্লান্ত একজন মহিলা, কিন্তু তিনিও একটা চাপের মধ্যে আছে যে তাকে সামনের বছর বা আগামী সময়ে তাকে একটা ছেলে বাবু জন্ম দিতে হবে। এটার একটা রিপ্রেসড ডিজায়ার, কিংবা এটা একটা নিজের অনুভূতিগুলোকে মুমতাজ যেমন দমন করতেছে, তেমনই নুচির ক্ষেত্রেও দেখা যাচ্ছে। আরেকটি হচ্ছে যে সিনেমার আরেকটি মূল থিম হচ্ছে ট্রান্স ভিজিবিলিটি, যে এখানে বিবাহ একজন ট্রান্সজেন্ডার নারী, যিনি বলা যায় যে রূপান্তরিত নারী, পুরুষ থেকে নারী হয়েছেন। এটা একজন ট্রান্সজেন্ডার সমাজে যে আসলে পিতৃতান্ত্রিক সোসাইটিতে আসলে কতটা কঠিন সংগ্রামের পরিস্থিতির সাথে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকার লড়াই করছে, সেটা এই সিনেমাতে স্পষ্টভাবে ফুটে ওঠে। এবং জেন্ডার ফ্লুইডিটিও এই সিনেমার একটি অন্যতম থিম। অন্যদিকে ওম্যান্স এজেন্সি কিংবা ফ্রেন্ডশিপও এখানে দেখানো হয়েছে যে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটাও অন্যতম একটা থিম। মুমতাজ এবং নুচির মধ্যকার যে সুন্দর বন্ধুত্ব, সেটা রিপ্রেজেন্ট করে যে নারী কিভাবে একজন নারী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টোটালি আমি বলবো যে ডিপ্রেসড ছিল। মুমতাজ পুরোপুরি চাকরি ছেড়ে যাওয়ার পরে ডিপ্রেসড ছিল, নুচির ক্ষেত্রেও তাই, কিন্তু তারা একে অপরের মধ্যে একটা শান্তি কিংবা নিজেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে একটা স্বস্তি ফিরে পাইছে। এটা এই সিনেমার একটা অন্যতম থিম। এবং এই সিনেমাতে বেশ কিছু দৃশ্য
সিম্বলাইজ করে ভেতরের অনেক ইনার মিনিংকে কিংবা ভিতরের অনেক অন্তর্নিহিত অর্থকে রিপ্রেজেন্ট করে, বলা যেতে পারে যে সিম্বল হিসাবে এসেছে। যেমন মমতাজ এবং নুচি একে অপর দুজনেরই একটি কঠিন বাস্তবতার সাথে লড়াই করছে। নুচির ক্ষেত্রে বলা যেতে পারে যে পরপর 4টা বাচ্চা, 4টা মেয়েবাবু জন্ম দেওয়ার কারণে সে একটা চাপ অনুভব করতো যে পরবর্তী বছরে তাকে একটা ছেলেবাবু জন্ম দিতে হবে। অন্যদিকে মুমতাজকে চাকরি থেকে ছাড়িয়ে আনা হয় পরিস্থিতির প্রয়োজনে, এবং এই পরিস্থিতির চাকরি ছাড়তে সে কখনোই মেন্টালি প্রিপেয়ার ছিল না এবং সে অনেক মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই সিনেমাতে মমতাজ এবং নুচি মেলায় ঘুরতে যায় এবং তারা ফেরিস হুইলে একটা খুবই সুন্দর সময় কাটায়। যেন সমাজের যত বাধা, যত মানসিক চাপ, সব কিছু থেকে ওরা দুইজন কিছুক্ষণের জন্য বের হয়ে আসছে। ওই ফেরিস হুইল তাদের যে মুক্ত, দুইজন মেয়ের পুরোপুরি সমাজের সমস্ত শেকল থেকে বের হয়ে আসা কিংবা একটা স্বাধীনভাবে নিজেকে কিছুক্ষণের জন্য নিজের মধ্যে হারায় যাওয়ার বিষয়টা এখানে ফুটে ওঠে, সিম্বলিক ভার্সনে ফুটে ওঠে। অন্যদিকে সিনেমার একটি ছাগল জবাই করার একটা সিন আছে, যেখানে একটা জেন্ডার বেসিস ট্যাবুকে ভাঙা হয়েছে। সমাজের একটা জেন্ডার ট্যাবু হচ্ছে যে পুরুষরা অনেক শক্তি সামর্থ্যবান এবং এ কারণে পশু জবাই করার সময় একজন পুরুষেরই জবাই করা উচিত এবং এই কাজটা একজন পুরুষেরই করতে পারা উচিত। কিন্তু এই সিনেমাতে দেখানো হয়েছে যে এই গড স্লটার সিনটাতে এভাবে এসেছে যে হায়দার জবাই করার সময় ভয় পেয়ে যায় এবং পরবর্তীতে তার স্ত্রী মমতাজ ছাগলটাকে জবাই করে, এবং এটাকে একটা আমার কাছে মনে হয়েছে সিম্বলিক সেন্সে এই সিনেমাটি এসেছে। স্কুটার রাইড, এটা আমি বলবো যে বিবার একজন ট্রান্সজেন্ডারকে কিন্তু সমাজ মেনে নেয় না বা মেনে নিতে পছন্দ করে না। সেক্ষেত্রে বিবা সব ভয়কে ছাপিয়ে গিয়ে সমস্ত কিছু, সব প্রশ্নকে উপেক্ষা করে সেই স্কুটার নিয়ে বের হয়ে গিয়েছিল, যেখানে হায়দার তার পিছে, তার মানে সহযাত্রী হিসাবে তার পিছে ছিল। এটা বিবার একটা সাহসিকতার প্রতীক এবং প্রতিনিয়ত কঠিন বাস্তবতার মুখেও সংগ্রাম করে সে টিকে থাকবে এরকম একটা মনস্তাত্ত্বিক বিষয়কে রিপ্রেজেন্ট করে। এবং কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে এই পুরো জয়ল্যান্ড 20টি পুরস্কার বিজয়ী, আর 19টি ক্ষেত্রে সে মনোনয়ন পেয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে পুরস্কার সেটা হচ্ছে যে কান ফিল্ম ফেস্টিভ্যাল 2022 সালে এটি পুরস্কার মনোনয়ন অর্জন করে। এরপর কুয়ের পার্ম, LGBTQ এর থিমে তৈরি হওয়া সেরা কিংবা শ্রেষ্ঠ সিনেমা হিসেবে মনোনীত হয় এই সিনেমাটি। অন্যদিকে বলা যায় যে ইন্ডিপেন্ডেন্ট স্ক্রিন অ্যাওয়ার্ড 2023-এর বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম হিসেবে আসে। কায়রো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে এটি নির্বাচিত হয়েছিল, পুরস্কার পায়। একাডেমিক অ্যাওয়ার্ড 2023 সালে এটি পুরস্কার অর্জন করে। নিউ ডাইরেকশন অ্যাওয়ার্ড এটি অর্জন করে। জয়ল্যান্ড সিনেমাটি বিশেষ কিছু লেন্সের প্রেক্ষিতে জাজ করা হয়েছে, যেমন ইন্টিমেট ফ্যামিলি ড্রামা লেন্সে এটি দেখা হয়েছে। অন্যদিকে বলা যায় যে কুয়ার অ্যান্ড ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি অ্যাজ আ পলিটিক্যাল স্টেটমেন্ট, পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে ট্রান্সজেন্ডার কিন্তু এখনও স্বীকৃত হয়নি কিংবা এই বিষয়টাকে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি। সেই প্রেক্ষিতে এটাকে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, পুরো সিনেমাটাকেই একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবেই গ্রহণ করা হয়েছে। অন্যদিকে বলা যেতে পারে যে আরেকটা যেটা বলা যেতে পারে যে কমেন্টারি অন সোসাইটাল এক্সপেকটেশনস অ্যান্ড পেট্রিয়ার্কাল কালচার, পুরুষতান্ত্রিক সমাজের পুরো সেই লেন্সে এটিকে জাজ করা হয়েছে। অন্যদিকে আরেকটি লেন্স হচ্ছে সিনেমাটিক ফ্রেমিং অ্যান্ড মেনালচলি টোন। এই পুরো সিনেমাটিতে একটা ধীর গতির একটা ফ্রেমিং লক্ষ্য করা যায়, যেটা আর অন্যদিকে যেটা এই সিনেমার যে মৌলিক টোন, এখানে যে টোনটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা একটা বাস্তবতাকে গভীরভাবে রিপ্রেজেন্ট করে। অন্যদিকে ওরিয়েন্টালিজমের লেন্সে এটি দেখা হয়েছে যে আ কন্টিনিউয়াস স্ট্রাগল অফ ট্রান্সজেন্ডার individuals to survive in a society
ওয়্যার দে আর টোটালি আনওয়ান্টেড। বিবার এখানে যে সমাজে টিকে থাকার যে লড়াই আমরা দেখতে পাই, যে বিবা একটা ডান্সার হিসাবে একটা ভালো রোলের জন্য সে সব সময় চেষ্টা করতে থাকে, নিজের জীবিকার জন্য সমাজে চেষ্টা করে যেতে থাকে, কিন্তু শুধুমাত্র ট্রান্সজেন্ডার হওয়ার কারণে সে কিন্তু চাকরি পায় না, কিংবা শুধুমাত্র ট্রান্সজেন্ডার হওয়ার কারণে সে ভালো রোলে কিন্তু থিয়েটারে চাকরি পায়নি। সে সবসময় কাজ খুঁজছে, কারণ জীবন জীবিকা তো সবাইকে চালিয়ে নিতে হবে। সেক্ষেত্রে ওরিয়েন্টালিজমের লেন্সে এই সিনেমাটি জাজ করা হয়েছে যে ট্রান্সজেন্ডারকে সাউথ এশিয়ার সোসাইটিতে এখনও অ্যাকসেপ্ট করা হয়নি, এবং ট্রান্সজেন্ডাররা প্রতিনিয়ত একটা কঠিন সার্ভাইভাল মোডের মধ্যে দিয়ে আছে, যেখানে তারা প্রতিদিন ফাইট করে যাচ্ছে বেঁচে থাকার জন্য কিংবা টিকে থাকার জন্য। এবার আমি আসতে চাই জয়ল্যান্ড সিনেমার ক্যারেক্টার স্টাডি বিষয়। প্রথমত যেই চরিত্রকে আমি ডিফাইন করতে চাচ্ছি সেটা হচ্ছে নুচ্চি, একজন মহিলা যিনি কিনা হাউসওয়াইফ, এবং তার শ্বশুরবাড়িতে তাকে প্রতিনিয়ত একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। যে নারীর আসলে কোনো স্বেচ্ছা স্বাধীনতা নাই, পরপর 4 বছর সে কন্যা সন্তান জন্ম দিয়েছেন, এবং এই সিনেমা শুরুই হয় এই দৃশ্য নিয়ে, যে নিজের অধিকারের জন্য আসলে কথা বলতে পারে না একজন হাউসওয়াইফ। অপর একটি চরিত্র হচ্ছে মুমতাজ, যে একজন খুবই ভালো মেকআপ আর্টিস্ট, এবং সে অন্ধকারেও, তার একটা সিন আছে যে অন্ধকারেও সে কতটা নিখুঁতভাবে, কতটা সুন্দরভাবে সে মেকআপ করে ফেলতে পারছিল। খুবই ডেডিকেটেড, খুবই ভালো একজন মহিলা, যে কিনা তার স্বামীর কাছ থেকে সবসময় ভালোবাসা প্রত্যাশা করে। এবং পরবর্তীতে মুমতাজের চরিত্রে আমি অনেক ডেডিকেশন, ওম্যান এম্পাওয়ারমেন্ট এবং সব কিছুর একটা সুন্দর মিশ্রণ আমি দেখি। অন্যদিকে এখানের আরেকটি মুখ্য চরিত্র হচ্ছে বিবা, যে কিনা একজন ট্রান্সজেন্ডার একজন ওম্যান, এবং এই মেয়েটি সব সময় সমাজে টিকে থাকার একটা অসম লড়াইয়ের সাথে যুক্ত, সব সময় সার্ভাইভাল মোডে আছে, এবং সব সময় সমাজে জীবিকার জন্য সে সর্বাত্মক উপায়ে ফাইট করে যাচ্ছে সমাজে টিকে থাকার জন্য। এই চরিত্রকে আমার অনেক দৃঢ় এবং অনেক সাহসী বলে মনে হয়েছে। অপর একটি চরিত্র এখানের গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে গিয়ে হায়দার মানসিকভাবে ততটা দৃঢ়, সক্ষম কিংবা সামর্থ্যবান নয়। সে অনেক ভীত সন্ত্রস্ত থাকে এবং সে বিবাকে ভালোবাসে। অন্যদিকে এই চরিত্রের মধ্যে আসলে একটা রিগ্রেটও আমরা দেখতে পাই, ওর মধ্যে একটি তীব্র রিগ্রেট ছিল। সেদিক থেকে বলবো যে মুমতাজ সে যখন জানতে পারে যে মুমতাজ গর্ভবতী, তখন সে একটা গভীর রিয়ালাইজেশনের মধ্যে সে ডুবে যায়, যে সে বিবাকে ভালোবাসে, বিবার সাথে সে অলরেডি একটা অ্যাফেয়ারের মধ্যে চলে গেছে, সেক্ষেত্রে তার ঘরের ওয়াইফ প্রেগনেন্ট, এবং সে যে আসলে একটা আমি বলবো যে তার ওয়াইফের সাথে যে সে বিট্রে করছে, এই বিষয়টা নিয়ে তার মধ্যে একটা ক্রমাগত এক রিগ্রেট আমি দেখতে পাই। অন্যদিকে এখানে আরেকটি চরিত্র হচ্ছে গিয়ে হায়দারের বাবা, যিনি কিনা একজন বৃদ্ধ মানুষ, যে তার পরিবারে এখন একটা পুত্র সন্তান আশা করছে, নাতি নাতনি হিসেবে পুত্র সন্তান আশা করছে, এবং সে এতটাই বেশি আশা করে যেটা ছেলে বাবুর জন্য, যে সে সবসময় তার বড় ছেলেকে বলে যাচ্ছে তুমি আবার বাচ্চা নিচ্ছ কবে, কিংবা আবার বাবু নিবা কবে। এই জিনিসটা তার মধ্যে দেখা যায়। পিতৃতান্ত্রিক সমাজের যেই সাধারণ যেই বাস্তবতা কিংবা এক্সপেকটেশন, চাওয়া পাওয়া, এটি ওই লোকের মধ্যে, বয়স্ক লোকের মধ্যে দেখতে পাই। অন্যদিকে আছে হায়দারের বড় ভাই, যিনি একজন পরিবারের একজন একমাত্র আর্থিক দিক থেকে স্বাবলম্বী একজন মানুষ, যে পুরো পরিবারের ভরণ পোষণ চালাচ্ছে, দায়িত্ব সচেতন একজন পুরুষ। এবং এই 3টা সিনেমার প্রেক্ষিতে আমি এখানেই আমার আলোচনা শেষ করছি। আশা করি আমার এই আলোচনা ভালো লেগেছে।